স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টি-20-তে মুশফিককে আর কিপিং গ্লাভস হাতে দেখা যাবে না। ওডিআই নিয়ে কি ভাবছেন অধিনায়ক তামিম ইকবাল? ক্যাপ্টেন সরাসরি জানিয়েছেন যতদিন তিনি অধিনায়কত্ব করবেন উইকেটের পেছনে দাঁড়াবেন মুশফিকুর রহিম। এদিকে ইমরুল ইস্যুতে তামিমের বক্তব্য স্পষ্ট, ২০২৩ বিশ্বকাপ মাথায় রেখে বাঁহাতি ব্যাটসম্যানকে স্কোয়াডে চান ক্যাপ্টেন, তবে ওপেনিংয়ে নয়। ওয়ানডে দলে ইমরুলকে নিয়ে তার পরিকল্পনা ভিন্ন। তামিম ইকবালের সাক্ষাৎকার নিয়েছেন দুই সহকর্মী রিয়াসাত আজিম এবং সাইফুল রূপক। গত এক বছর থেকে এই এক বছর, ডিসেম্বর টু ডিসেম্বর, ম্যাশ আউট ফ্রম ন্যাশনাল টিম, রিয়াদ আউট ফ্রম টেস্ট। মুশিকে বলা হলো যে তুমি গ্লাভসটা ভাগাভাগি করে নাও। গণমাধ্যমে আপনি একটু আগে বলছিলেন যে সব কিছু গণমাধ্যমে এভাবে বলা উচিত না, সেটা বলে দেওয়া হলো মুশফিক ভাগাভাগি করবে। তামিম ইকবাল আউট ফর হয়ার, আমি এটা বলবো না, এটা আপনি নিজেই জানেন। ওয়াজ দ্যাট দ্য আইডিয়াল প্রসেস? এখন যদি একটা অলরাউন্ডার বাংলাদেশ টিমে এসে একটা ম্যাচে বা দুইটা ম্যাচে 5 উইকেট আর 100 করে, আপনি কি ওই প্লেয়ারটা কি কোনোদিন সাকিব আল হাসানের সাথে কম্পেয়ার করতে পারবেন না? বিকজ সাকিব আল হাসান হ্যাজ ডান ইট ফর 14 ইয়ার্স, মাহমুদুল্লাহ হ্যাজ ডান ইট ফর 14 ইয়ার্স, তামিম ইকবাল হ্যাজ ডান ইট ফর 14 ইয়ার্স, মুশফিকুর রহিম হ্যাজ ডান ইট ফর 14 ইয়ার্স। এই জিনিসটার আমার এগেইনস্টে একটা রেসপেক্ট তো সবার থাকা উচিত, একটা এক্সপেক্ট দ্যাট রেসপেক্ট। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে কিছু কিছু প্লেয়ার থাকে, দেখেন মুশফিক, আমি যতটুকু আমি ওকে চিনি, কিপিংয়ে ধরেন সে যদি কিপিং করে আমার কাছে মনে হয় দ্যাট হি ব্যাটস ইভেন বেটার। আমি অন্য দুই ফরম্যাটের কথা বলতে পারছি না, বাট আমি আমার ফরম্যাটের কথা আপনাকে এখনই বলে দিলাম যে ফর মি নাম্বার 1 কিপার ইজ মুশফিকুর রহিম অ্যান্ড হি ইজ গোয়িং টু কিপ টিল দ্য ডে আই এম ক্যাপ্টেন। আপনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন যে ইমরুলকে আমি কোনো আনডিউ প্রিভিলেজ দেবো না, যদি কেউ খারাপ করে বা ওই স্লটটা যদি ফাঁকা হয় দেন ইমরুলের ব্যাপারে আমি বলবো। এখন তো অনেকটা সেই সিচুয়েশন চলছে। তামিম ইকবাল, আপনি কি 23 ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে কোনো স্টেপ নেবেন কিনা? আমরা ম্যাচকে দেখেছিলাম, সাব্বিরকে নিয়ে অনেক গালি খেয়েছিলেন, দলভুক্ত করেছিলেন। আমি ইমরুলকে ওয়ানডে টিমে ইনক্লুড করতে অনেক দিন ধরে চেষ্টা করছি। আমি বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথাও বলেছি, যে কামিং যে সিরিজ আছে এখানেও আমি সিলেক্টার্সদেরকে আমার পছন্দের কথা বলেছি যে আই ওয়ান্ট হিম ইন দ্য স্কোয়াড। একটা জিনিস মনে রাখতে হবে যে 11 ইজ ইন মাই হ্যান্ড অ্যান্ড দ্য কোচেস হ্যান্ড। 15 সিলেক্টরদের হাতে, অবশ্যই তারা আমাদের সাথে কথা বলে। তো আমি আমার জিনিসটা আগেও জানাইছি, এখনও ওনাদেরকে আমার মেসেজটা আমি দিয়ে দিয়েছি। সে 4ও খেলতে পারে, 5ও খেলতে পারে, আর খেলতে পারে, কারণ এই মেসেজটা কিন্তু ইমরুলকে আমার অনেক আগেই দেওয়া। তার যদি আপনি 3 ফরম্যাটের রেকর্ড দেখেন, ওডিআই ফরম্যাট ইজ প্রবাবলি দ্য বেস্ট দ্যাট হি হ্যাজ প্লেড ফর বাংলাদেশ। তো লাস্ট 3 ইয়ার্সে 45 প্লাস, রাইট। তো আমার কাছে মনে হয় যে সবসময় যে নতুন চেহারা অথবা নতুন মুখ খুঁজতে হবে এরকম কোনো কিছু না। যে এক্সপিরিয়েন্স যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে প্রমাণ করে দেখেছে, সো ওয়াই নট ওকে আবার সুযোগ দেওয়া হোক। সেটা আমরা দেখেছি ভাইয়া, যে ইমরুল কায়েস এশিয়া কাপে 2018-তে যখন সে দুবাইতে গিয়ে কিন্তু মিডল অর্ডারে খেলে কিন্তু রশিদ খান লেগ স্পিনার এগেইনস্টে বাঁহাতি ব্যাটসম্যানটা কার্যকরী ছিল হতে পারে, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে ধরেন ইমরুল কায়েসকে আমরা এই সিরিজে নিলাম, এটা এক্সপেক্ট করেন না যে ইমরুল এসেই সব কিছু জয় করে নেবে। এখন সে যদি একটু স্ট্রাগল করে বা ভালো খেলা তার না হয়, আমরা একটা নতুন ছেলেকে যেভাবে করে অপরচুনিটি দিই, আমার কাছে মনে হয় তাকেও ওভাবে করে অপরচুনিটি দিতে হবে। প্রায় 10 বছর পর ফিরছেন, মাঝের সময়টায় দেখা যায়নি বড় কোনো দলের দায়িত্বেও। তাহলে বাংলার ব্যাটসম্যানদের বদলে ফেলতে জেমি সিডন্স কার্যকরী হতে পারবেন তো? মাশরাফি বলছেন এখনকার ক্রিকেটের জন্য জেমির মতো একজন কোচই নাকি দরকার ছিল। ফল আসবে যদি তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে ক্রিকেট বোর্ড। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। প্রায় এক যুগ আগের বোবা ছবিগুলোই অতীতের কথা বলে। মোহাম্মদ আশরাফুলের ব্যাকলিফটে পরিবর্তন এনে তাকে বদলে দেওয়ার কারিগর। ক্যারিয়ারের শুরুতেই তামিম ইকবালকে হাতে ধরে শুধরে দিয়েছেন ক্রিকেট অভিধানের সব শট। অবদান আছে সাকিবের ব্যাটিং টেকনিক বদলে ফেলাতেও। তাই তো টাইগারদের সাবেক গুরু জেমি সিডন্স বাংলার ব্যাটিং সেন্সেশনদের মনে অমলিন আজও।
সিনিয়রদের চাওয়াতেই ব্যাটিং পরামর্শক হয়ে আবারও ফিরছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আগের সিডন্স কতটা কার্যকরী হবে এখন। টাইগারদের দায়িত্ব ছেড়েছেন সেই 2011 সালে, এরপর গেল 10 বছরে কাজ করেননি আর কোনো জাতীয় দল কিংবা নামি দামি ক্লাবের সঙ্গে। সবশেষ কোচিং করিয়েছেন অস্ট্রেলিয়ার রাজ্যভিত্তিক দল দক্ষিণ অস্ট্রেলিয়াকে। দায়িত্ব ছেড়েছেন সেটাও গেল বছরের মার্চে। Hi guys, Jamie Siddons from Jamie Siddons Coaching here. সিডন্সের সময়টা তবে এখন কি নিয়ে, কোথায়, কিভাবে কাটছে? নেট দুনিয়া ঘেটে জানা গেল টাইগারদের সাবেক গুরু নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত। নিজের ক্রিকেট জ্ঞান, ব্যাটিংয়ের টেকনিক বাচ্চাদের বিলাতেই তার এই প্রয়াস। কিন্তু প্রশ্ন হচ্ছে আধুনিক ক্রিকেটের সঙ্গে খাপ খাইয়ে বড়দের ব্যাটিং বদলে ফেলতে সিডন্স এখন কতটা সক্ষম? আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের ক্রিকেটের পার্থক্যটাও তো বিস্তর। 10 বছর পর এসে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না তো? আমাকে পছন্দ করতো না কিন্তু, বাট তারপর কিন্তু আমি তার কথা যাওয়ার আগেও বলেছি, ও যখন বাংলাদেশ ছেড়ে যায় ও কিন্তু ওর বেতন যেটা পাইতো ওর থেকে কম চেয়েছিল থাকার জন্য। দ্যাট মিনস কি, ও ওন করেছিল। ও ভাই অস্ট্রেলিয়া টিমের কোচ ছিল, অস্ট্রেলিয়ার ইতিহাসে সেরা দলের কোচ ছিল, সে বাংলাদেশে থাকতে চাচ্ছিল। আমাকে যদি প্রস্তাব দিত আমি বলতাম যে আমি ওকে রাখবো। আমার কাছে ওরকম একটা কোচের প্রয়োজন, যে আমাদের সাকিবকে নিয়ে একটা আলোচনা বা সমালোচনা করার আগে সে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি সম্বন্ধে জানবে, যে সাকিব কে বাংলাদেশের। হুট করে সেই সাকিবের কিছুটা সময় খারাপ দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেললো সাকিবকে আমি রাখবো না, এই টাইপের কোচ আমরা চাই না। সিডন্সের সঙ্গে শীতল সম্পর্কের কারণেই ক্যারিয়ারের বড় একটা সময়ে মাশরাফিকে ব্রাত্য থাকতে হয়েছে। তবু তার মুখে সিডন্সকে নিয়ে প্রশংসার স্তুতি বলে দেয় এই অজি এখনো হতে পারে কার্যকরী। কিন্তু সিডন্সকে নিয়ে বিতর্কও আছে। পছন্দের খেলোয়াড়দের প্রতি বেশি উদার এবং অপছন্দের প্রতি অত্যাধিক নেতিবাচক। বোর্ড কর্তাদের মুখের উপর অপ্রিয় সত্য বলে দেওয়ার অভ্যাসটাও ছিল প্রবল। ছিলেন হেড কোচ, এবার ডিমোশন নিয়েই জেমি ব্যাটিং পরামর্শক। তবে জাতীয় দলে নাকি অন্য কোনো ভূমিকায় দেখা যাবে সেটা এখনো স্পষ্ট নয়। তামিম সাকিবদের বর্তমান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সঙ্গে 2022 টি-20 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি। ফেব্রুয়ারিতে দায়িত্ব পেয়ে সিডন্স তাহলে কোন রোলে কাজ শুরু করছেন? উত্তর জানতে কিছুদিন অপেক্ষায় থাকতেই হচ্ছে। নাহিয়ান বিন জসিম, 71। মাফিজুল ইসলামের ঝোড়ো সেঞ্চুরিতে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতকে 222 রানে হারিয়েছে বাংলাদেশ। টানা 2 জয়ে বাংলার যুবারা এশিয়া কাপের সেমিফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল। আগে ব্যাট করতে নেমে 291 রান তোলে বাংলাদেশ। 119 বলে 112 রান করেন মাফিজুল। বিশাল রান তাড়া করতে নেমে বাংলার বোলারদের সামনে খেই হারিয়ে ফেলে কুয়েতের ব্যাটাররা। 26 ওভারে তারা গুটিয়ে যায় মাত্র 64 রানে। জুনিয়র টাইগারদের হয়ে রিপন মোল্লা নিয়েছেন 3 উইকেট। 28 ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। অদম্য ইচ্ছা শক্তি আর মনের জোর থাকলে যে কোনো বাধা দূর করে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তারই প্রমাণ শারীরিক প্রতিবন্ধী বাঁহাতি পেস বোলার দিদার হোসেন। প্রতিবন্ধিতা যার কাছে কোনো প্রতিবন্ধকতা নয়, বল হাতে 22 গজে নামলেই তুলতে পারেন গতির ঝড়। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে অনিক জাবেরের প্রতিবেদন। জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া এক ক্লান্ত সৈনিক দিদার হোসেন। প্রতিবন্ধিতা তার কাছে কোনো প্রতিবন্ধকতা নয়। জন্মগতভাবেই তার ডান হাত অচল। টাকার অভাবেই বাবা করাতে পারেননি চিকিৎসা। ছোটবেলা থেকেই ক্রিকেটেই দিদারের নেশা। ক্রিকেট নিয়েই দেখেন স্বপ্ন। প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য চান প্রাপ্য সম্মান। অ্যাবেল প্লেয়াররা এত ভালো খেলে, আমাদের ক্রিকেট ডিজাইনাররা এত ভালো খেলি, তো সুতরাং রাষ্ট্র থেকে আমাদেরকে অনুমোদন দেয়, বিসিবি থেকে আমাদেরকে অনুমোদন দেয়, আমরা ইনশাল্লাহ দেশকে আরো রিপ্রেজেন্ট করতে পারবো, আরো তুলে ধরতে পারবো বিশ্বের কাছে। দিদার চায় না কারো দয়া করুণা, চায় না কারো অনুদান। মাথা উঁচু করে বাঁচতে চায়, চায় যথাযথ সম্মান। তাই টিউশনি করিয়ে সেই টাকা দিয়েই কিনেন ব্যাট আর বল। কিন্তু প্রতিভাবান ছেলেকে নিয়ে বাবা মার দুশ্চিন্তার তো শেষ নেই। প্রতিবন্ধী অন্য কোনো কাজ করতে পারে না, পারত না। আর এখন এসে কলেজে পড়ে আর সামান্য টিউশনি করে আর বল খেলে। মার গর্বে তো না হাতে এভাবে হচ্ছে, আল্লাহ দিছে তারে হাতে ঢাকা যাচ্ছি ট্যাং যার। প্রায় 11 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিদার নোয়াখালী ক্রিকেট একাডেমিতে আসেন অনুশীলন করতে।
2018 সালে বিকেএসপিতে প্রশিক্ষণ ক্যাম্পও করেছেন। বামহাতি পেস বোলার হিসেবে সুনাম অর্জন করে চলেছেন। যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কেউ, তাহলেই বামহাতি এই পেস বোলার তুলবেন সাফল্যের ঢেউ, এমনটাই মনে করেন দিদারের কোচ আর স্থানীয়রা। ক্রিকেটের ইনস্ট্রুমেন্টের অনেক ব্যয়বহুল, অনেক দামি জিনিসগুলো তা ইউজ করতে হয়, এবং সে যদি আজকে ওই ধরনের সুযোগগুলো পাইতো তাহলে অবশ্যই তার স্কিলটা আরও ডেভেলপ করতে পারতো। অনেক পরিশ্রমী প্লেয়ার, আমাদের অনেক বছর ধরে দেখতেছি এবং আমাদের অনেক ইন্সপায়ার করে এবং আমাদের থেকে অনেক ভালো খেলে উনি। অনিক জাবের, 71। স্বেচ্ছাচারিতার বড় এক নজির স্থাপন করলো বাফুফে। ফিকচার তৈরিতে ফেডারেশনের অনিয়ম আর মাঠ পরিবর্তনের দাবিতে 3টা ক্লাব আসর বয়কট করলেও বাফুফে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ক্লাবগুলোর অনুপস্থিতিতে চলা এই আসরে মান আর সৌন্দর্য কতটা টিকে থাকবে? এতেশাম সবুজের রিপোর্ট। সুখ যেন সহ্য হয় না বাংলাদেশের ফুটবলে। এখনো তরতাজা স্মৃতি অনূর্ধ্ব-19 নারী দলের সাফ জয়ের। একটা ভালো যখন আরেকটা ভালোর দিকে নিয়ে যাবার কথা, তখনও চিরচেনা নিয়মিত সেই বিতর্কের মাঝেই বসবাস বাফুফের। বরাবরের মতো এবারও চিত্রনাট্যে সেই আব্দুস সালাম মুর্শেদি। নিয়ম অনুযায়ী ক্লাবগুলোর কাছে ফেডারেশন কাপের সূচির যে খসড়া পাঠিয়েছে আগের দিন, এক রাতের মধ্যেই সব বদলে গেছে। এখন কথা হচ্ছে, রাতের আধারে কি করে ফিক্সচার বদলে গেল, আর কেনই বা হলো, কারাই বা করলো? জানতে চাইলে কি আলাপ ভোলা উত্তর। তিনি বলেন, তাকে না জানিয়েই নাকি কেউ পরিবর্তন করে ফেলেছে সূচি। যদি তাই হয়, পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান হিসেবে যে কোনো একটা দায় তাকে তো নিতেই হবে। হয় আপনি ইচ্ছে করে এমনটা করে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, অথবা নিজের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। কেননা টুর্নামেন্ট কমিটি কখনোই পেশাদার লীগ কমিটির চেয়ারম্যানের সাইন ছাড়া সূচি চূড়ান্ত করতে পারবে না। এবার আপনি বলুন, কোন দায়টা নেবেন, নাকি অন্য কোনো ব্যাখ্যা দেবেন? আমাদের মাঠ সংকট আছে এবং আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। সেই কারণে ইন্ডিপেন্ডেন্স কাপ এবং ফেডারেশন কাপ আমাদের কমলাপুর স্টেডিয়ামে হবে। সকল ক্লাবের উপস্থিতি এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমেই, এবং তারা কিন্তু একমত পোষণ করেছে। বাফুফেকে যেন নিজের ইচ্ছা প্রতিষ্ঠান বানিয়ে নিয়েছেন সাবেক ফুটবলার আর বর্তমানের সংসদ সদস্য। স্বাধীনতা কাপে কমলাপুরের টার্ফে খেলে বসুন্ধরার জাতীয় দলের 2 ডিফেন্ডার সহ জাতীয় দলের অনেক ফুটবলারই ছিটকে গেছেন ইনজুরিতে। তাই আবারও ফেডারেশন কাপ এই টার্ফে না খেলার জন্য আগে থেকেই আবেদন করেছিল বসুন্ধরা সহ 3 ক্লাব, কিন্তু তিনি শোনেননি। এখানে আয়োজনের জেদ ধরেছেন। ক্লাবগুলোকে না হয় বাদই দিলাম, ফুটবলারদের কথাও একবার ভাবেননি। যারা দেশকে প্রতিনিধিত্ব করছে, ভেবেছে শুধু টাকার কথা, ঢাকার বাইরে গেলেই যে খরচ বাড়বে। বাফুফের এই অনিয়ম আর স্বেচ্ছাচারিতায় বসুন্ধরা কিংস যে আওয়াজ তুলেছে, সেই পথে মুক্তিযোদ্ধা আর উত্তর বারিধারাও সামিল হয়েছে। 12 দলের এই টুর্নামেন্টে 3টা ক্লাবকে ছাড়াই খেলা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে বাফুফে। হয়তো চালিয়েও যাবে, কিন্তু টুর্নামেন্টের যে সৌন্দর্য, সেটা কি টিকে থাকবে? আসরের মান নিয়ে কতটা সন্তুষ্ট হতে পারবে? এতেশাম সবুজ, 71। মাদককে দূরে ঠেলে গাইতে হবে তারুণ্যের জয়গান, আর এই লড়াইয়ে খেলাধুলা হতে পারে সবচেয়ে মুখ্য অস্ত্র। সেই উদ্দেশ্যেই শুক্রবার থেকে মাঠে গড়িয়েছিল ডিএনসিসি মেয়র কাপ ফুটবল। রোববার AIUB মাঠে সকাল 10টায় ওয়ার্ড 53 আর 28-এর ম্যাচ। মেয়র কাপে এবারের আসর হচ্ছে 3 ডিসিপ্লিনে। পুরুষ ক্যাটাগরিতে ওয়ার্ড ভিত্তিক দলগুলো খেলছে ক্রিকেট আর ফুটবল, নারীরা খেলছে ভলিবল। বিশাল ক্রীড়া যজ্ঞের মূল উদ্যোক্তা ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তার স্বপ্ন মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি এই মেয়র কাপের মাধ্যমে বেরিয়ে আসবে আগামীর তারকা খেলোয়াড়। বড়দিনের প্রার্থনা, এগিয়ে যাক দেশের সব খেলাধুলা। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটা উদযাপন করছে খ্রিস্টান ধর্মের অনুসারীরা। ক্রীড়াঙ্গনের মানুষরাও সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছে বড়দিনের শুভেচ্ছা। বাংলাদেশের নারী ক্রিকেট টিম এবং ফুটবল টিম দুইটাই খুব ভালো খেলছে, তো বড়দিনে আমার শুভেচ্ছা তাদের জন্য অনেক বেশি। হ্যাপি ক্রিসমাস। সাকিব আমার বেস্ট প্লেয়ার, আমি সাকিবকে মেরি ক্রিসমাস উইশ করতে চাই। মেরি ক্রিসমাস। I wish
everyone was never born, and I don't know like this. My two top favorite footballers are Cristiano Ronaldo and Messi. এবং আমি আমার প্রিয় যে খেলোয়াড় আছে নেইমার, ওনাকে মেরি ক্রিসমাস শুভকামনা করছি। I want to be a cricketer, and I want to be like Sakib. আমার ফেভারিট ফুটবলার বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকেও মেরি ক্রিসমাস বলতে চাই। বিটিএসকে অনেক অনেক মেরি ক্রিসমাস। ক্রিকেট, ফুটবল, কাবাডি সব কিছু আরও এগিয়ে যাক। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।